স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রিয় নেত্রী, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনি সময় বের করে আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ 15 আগস্টের শহীদ এবং শহীদ জাতীয় 4 নেতা সহ সকল বীর মুক্তিযোদ্ধা, নির্যাতন নিপীড়নের শিকার মা বোন ও অমর শহীদদের। প্রিয় দর্শক, আপনারা জানেন চেপে বসা ফ্যাসিস্ট ইউনূস গংয়ের অপশাসনে দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সামাজিক নিরাপত্তা বলতে কিছু নেই, জীবনের নিরাপত্তা নেই, কথা বলার স্বাধীনতা নেই। হত্যা, সন্ত্রাস, দর্শন, লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই চলছে নির্বিঘ্নে। দিশেহারা মানুষ অত্যাচারী ইউনূস গংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। মানুষ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসনামল ফিরে পেতে অস্থির হয়ে পড়েছে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যার প্রতি দেশের মানুষের ভালোবাসা দেখে ইউনূস গং ভয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। এই নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছি, গণমানুষের দল আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা 1971 সালে যাদের পরাজিত করে বাংলাদেশ সৃষ্টি করেছিল, সেই পরাজিত শক্তির দূষণ স্বৈরাচার ইউনূস গংদের এবার 2025 সালে বাঙালিরা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করবে, তাদেরকে ঘুরিয়ে দেবে। বাংলাদেশ ও দেশের মানুষের মুখে আবার হাসি ফুটবে, সেই প্রত্যাশায় আমাদের আজকের পর্বটি শুরু করি। আমরা আমাদের আজকের পর্বে খুনি ইউনূস গংয়ের হাতে প্রাণ দিয়েছেন এমন শহীদ পরিবারের সদস্যদের নির্মম অভিজ্ঞতার কথা শুনব। শহীদগণ হলেন শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান মুন্না। তিনি ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক। তার বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার পূর্ব চানঘাট গ্রামে। তাকে বিএনপি জামাতের সন্ত্রাসীরা গত বছর 4 আগস্ট দুপুর 1টার দিকে রংপুর শহরে ভাঙ্গা মসজিদের সামনে বর্বরভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করেন। শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান মুন্নার সহধর্মিণী সুমাইয়া আক্তার সুমি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ খায়রুল ইসলাম, তিনি ছিলেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বাড়ি রংপুর জেলার সদর উপজেলার গুরাতি পাড়া গ্রামে। গত বছর 4 আগস্ট দুপুর 1টার দিকে রংপুর শহরে ভাঙ্গা মসজিদের সামনে তাকে বিএনপি জামাতের সন্ত্রাসীরা পিটিয়ে কুপিয়ে হত্যা করে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদ খায়রুল ইসলামের সহধর্মিণী মৌসুমী আক্তার, শহীদের মা লাইলি বেগম, শহীদের বোন রূপা বেগম। শহীদ আলমগীর হোসেন, তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তার বাড়ি কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বধুরা গ্রামে। জামাতের সন্ত্রাসীরা গত বছর 5 আগস্ট রাতে আলমগীর হোসেনকে তার বাড়ির ঘরের বারান্দায় চাপাতি ও রান্দা দিয়ে নিষ্ঠুরভাবে কুপায় মারা গেছে ভেবে ফেলে যায়। পরদিন 6 আগস্ট দুপুর 12:30টার সময় তিনি মারা যান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদ আলমগীর হোসেনের সহধর্মিণী ফারিসা আক্তার রুমা, শহীদের মা ফিরোজা বেগম, শহীদের ভাই আলাউদ্দিন সবুজ। শহীদ সৈয়দ তানভীর, তিনি ছিলেন রাজবাড়ী জেলার রাজবাড়ী পৌরসভার 3 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত বছর 11 নভেম্বর রাত 8টায় সৈয়দ তানভীরকে তার বাড়ির পাশে ছাত্রদলের সন্ত্রাসীরা রান্দা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে, কুপিয়ে তার নাড়ি বুড়ি বের করে ফেলে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদের মা শাহিদা আক্তার পপি। শহীদ সাইদুর রহমান, তিনি নাটোর জেলার নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর
খোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। গত বছর 5 আগস্ট বিএনপি জামাতের সন্ত্রাসীরা সাইদুর রহমানের বাড়ি লুট ও ভাঙচুর করে, তখন বাড়িতে কেউ ছিল না। 30 অক্টোবর নাটোর শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে সাইদুর রহমানকে ধরে দরাবপুর বাজারে আনে। ওখানে তাকে একটি ঘরে ঝুলিয়ে হাতুড়ি ও রড দিয়ে পিটায়। পরে বাইরে এনে একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে আবারও পিটিয়ে হাত পা ভাঙে। তিনি মারা গেছেন ভেবে ফেলে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 6 নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদের সহধর্মিণী রাশিদা বেগম, শহীদের ছোট্ট ভাই বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর সাইফুল ইসলাম তারা। শহীদদের স্বজন যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আপনাদের স্বজন হত্যাকাণ্ডের বিবরণ ও স্বজন হারানোর ব্যথা বেদনার কথা বলবেন। মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আপনাদের সব কথা শুনবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন। প্রথমেই বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির যুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, শ্রদ্ধেয় নেত্রী। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বলো। জি নি বলুন, আমি ভাবলাম যাব। না না, করতেছি তো। 1 মিনিট, আমি একটু পরে কথা বলি। জি ধরো, আমাকে একটু 5 মিনিট সময় দিতে হবে। জি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের মাননীয় নেত্রী এখনই কথা বলবেন। আপনারা শুনেছেন, তিনি নিজেই বলেছেন যে একটু সময় দিন, তিনি আমাদের সাথেই আছেন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এখনই আমাদের মাননীয় নেত্রী কথা বলবেন আমাদের সবার উদ্দেশ্যে। আপনারা জানেন দেশ আজ কোন দিকে যাচ্ছে, সবই জানেন, সবই উপলব্ধি করছেন। আমরা আমাদের নেত্রীর মুখ থেকেই সব শুনবো। তারপরেও নেত্রী আমাদের সাথে আছেন, তিনি এখনই কথা বলবেন। সারা দেশে আজ যে অবস্থা বিরাজ করছে, দেশের মানুষ চরম অস্থিরতার মধ্যে আছে। সকল ক্ষেত্রে নৈরাজ্য আজকে দেশটিকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার প্রায় তারা করছে এই অপশক্তির চেপে বসা শাসক গোষ্ঠী। আমাদের সবাইকে সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করতে হবে, দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখনই আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলবেন।
প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মাননীয় নেত্রী এখনই বক্তব্য রাখবেন। প্রিয় দর্শক, বিলম্বের জন্য আমরা দুঃখিত। আমাদের মাননীয় নেত্রী এখনই আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। চলে আসছে। জি জি, একটা জরুরি ফোন আসছিল তো, ওই জন্য ইম্পর্টেন্ট। জি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব কষ্টকর যে যারা আপনজন হারিয়েছে, আজকে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য নজরুল তোমাকে ধন্যবাদ জানাই। আর যারা এই স্বজনহারা বেদনা নিয়ে উপস্থিত আছেন, আমি আপনাদের প্রতি আমার সহমর্মিতা জানাই, কারণ আমিও আপন জন হারা। আমি আমার ছোট বোন, তখন আমার ছোট বোনটার বয়স মাত্র 16 বছর কি 17 বছর, তখনই মানে তার মানে মাত্র আর 1 মাস পরে ও 17 বছর হলো। বাবা মা ভাই, 3 ভাই, 2 ভাই মানে বাচ্চাবধূ, 2 ভাই বউ, চাচা, সবই তো হারালাম একদিনে হারানোর পর আমরা একেবারে এতে হয়ে গেল। মানে বিদেশের মাটিতে সেই সময় নিজের দেশ চোখ পেলাম না, দেশে আসতে পারলাম না, আসতে বাধা দেওয়া হলো। কাজে আজকে যারা আপন যারা হারিয়েছেন, আমি আপনাদের কষ্টটা বুঝি। দেশটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, উন্নতি করেছিলাম, প্রত্যেক মানুষের জীবনমান উন্নত হয়েছিল। এরপর যে এরকম একটা তাণ্ডব হবে আর এইভাবে একটা গণহত্যা চালাবে, এটা কখনো ধারণাই করতে পারেনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। তাদের তো খাওয়া পড়া কোনো দিকে কোনো কষ্ট ছিল না। আমি যখন উন্নয়নটা করি তখন তো এমন না যে খালি আমি আওয়ামী লীগের লোক থেকে করলাম, তখন তো বাংলাদেশের মানুষের জন্য করেছে। সেখানে সব দলের, সব মতের, সব মানুষ, সব ধর্মের সবাই সবাই সুযোগ পেয়েছে, সবার জন্য করেছে, কোনটা বেছে করিনি। কিন্তু এরা যেভাবে আওয়ামী লীগ করলে অপরাধী, কি অপরাধ করছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ থাকতে পারবে না। আর মিথ্যা অপবাদ, হত্যাকাণ্ডগুলি ঘটালো কিন্তু এই বিএনপি, জামাত আর এই সমন্বয়করা মিলে, মানে ইউনূসের বাহিনী মিলে। কিন্তু তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আর হত্যা মামলা সব আমাদের বিরুদ্ধে। আমাদের আওয়ামী লীগের লোক মারা গেছে, তা আর আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে এই মামলা দিয়ে দিচ্ছে। এইভাবে ধোকা দিয়ে একটা মামলা করি, সেটাকে আবার আন্তর্জাতিক এখানে সেখানে নানা ধরনের অপপ্রচার চালানো আর অপবাদটা আমাদের করতে দেওয়া হয়। হত্যাটা শুরু করলো 15 জুলাই থেকে। যে ছাত্ররা মারা গেল, যে আবু সাইদ মুখ্য বা ইয়ামিন,
প্রত্যেকটা কিন্তু ওদের হাতে ওদের মৃত্যু। এই ইংলিশ বাহিনী কিন্তু তাদের হত্যা করেছে এবং তার অনেক প্রমাণ আছে। তারাই হত্যা করেছে, কিন্তু দোষারোপটা আমাদেরকে এমন ভাবে করলো। আর এদিকে আমাদের আওয়ামী লীগের পরিবারে বা পুলিশ বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য, এরা যে মারা গেল, এরা কোনো তাদেরকার বিচার মানে বিচার হবে না, তারা কোনো কিছু পাবে না, তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো। এই অনিয়মটা এটা খুব বেশি দিন চলতে দেওয়া যাবে না। এর দিকে আমি এটুকু কথা বলতে পারি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে এই হত্যাগুলির বিচার এবং তদন্ত করে বিচার ইনশাল্লাহ করবো। এটা আমার বিশ্বাস, আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, জনগণের উপর বিশ্বাস আছে। যখনই আমাকে বাঁচিয়ে রাখে তখনই আমি জানি যে আমাকে যে একটা কাজ করবে, কাজ তুলে যাচ্ছে। এরা তো বাংলাদেশে বিশ্বাস করে না, আর যারা এই খুনি হত্যাকারী তাদেরকে এরা লালন পালন করছে, আর নিরীহ লোকগুলিকে তারা মামলা দিয়ে হয়রানি করছে। আর এইবার মামলার গ্রেফতার বাবা মা ভাই কেউ কাউকে ছাড়েনি। আর এই যে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, নির্যাতন করে মানুষ হত্যা করা, ঠিক পাকিস্তানে হানাদার বাহিনী 71 সালে যেভাবে একই রকম, তার থেকে আরো জঘন্য, যে তারা ওই পিটিও মারতো না, চোখ তুলে মারতো, তারা সরাসরি গুলি করে মারতো, আগুন দিয়ে দিত। আর এরা তো পিটিয়ে পিটিয়ে হত্যা করা, টর্চার করে বাবা মার সামনে এখানে ফেলে দিয়ে যেভাবে অত্যাচার, মানে এটা জানি না, খোদার আরশ কেঁপে গেছে এদের জন্য। কাজে এই জল্লাদের হাত থেকে দেশকে তো রক্ষা করতেই হবে, আর এদের বিচারটা করতে হবে। কাজে আমি এটা বলবো যে আমি যতক্ষণ রক্ষা আছি ইনশাল্লাহ করে যাব। আর এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে গেছেন। স্বাধীন দেশের নাগরিক হিসেবে মানুষ শান্তিতে বাস করে। আমরা 15টা বছর 7 মাস ক্ষমতা থেকে সেই শান্তিতে মানুষের বসবাসের ব্যবস্থা করেছিলাম, আর্থসামাজিক উন্নতি করেছিলাম। আজকে সবকিছু তছনছ, সব শেষ করে দিচ্ছে, লুটপাট করে খেয়ে গেছে, তাদের বাজেটও কমিয়ে দিয়েছে। এইরকম অবস্থা। তো আমার সান্ত্বনা দেবার ভাষা আমার নাই, খালি আমি এটুকু বলতে পারি যে আমি নিজে একটা সান্ত্বনা, কারণ আমিও আপনাদের মতো স্বজন হওয়ার একজন। বাবা মা ভাই বোনদের লাশটাও তো দেখতে পাই। যাকে আপনারা ভালো থাকেন, এই অন্ধকার দিন শেষ হয়ে যাবে, যারা হারিয়েছেন সেটা হয়তো দিতে পারবো না, কিন্তু অন্তত বিচারটা করে আপনারা যাতে শান্তি পান সেটুকু যেন করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করেন এবং সেই দিন আসবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ প্রিয় নেত্রী। প্রিয় দর্শক, আমরা ফিরবো এখন আমাদের মূল আলোচনায়। শহীদ পরিবারের সদস্যরা এখন কথা বলবেন। শুরুতেই কথা বলবেন রংপুর জেলা ছাত্রলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ মাহমুদুল হাসান মুন্নার সহধর্মিনী সুমাইয়া আক্তার শিমু। সুমাইয়া আক্তার শিমু, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ড আল্লাহ যেমন রাখে আছি আলহামদুলিল্লাহ। কেমন আছি এটা বলে হয়তো বোঝাতে পারবো না যে আমি কেমন আছি। জানি মা, আমি জানি মা, এটা তো একটু বলতে হয় আর কি, মানুষ জিজ্ঞেস করে। আমি তো জানি কেউ ভালো নাই, কষ্টে, সবাইকে কষ্টে থাকতে হচ্ছে। গত 4 আগস্ট আমার হাজবেন্ডকে রংপুর শহরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। 4 আগস্ট সকালবেলা আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছে আমার সঙ্গে। খাওয়া দাওয়া করার পর ও আমাকে বললো যে আমি 1 ঘন্টার জন্য আসতেছি। এটা বলে বাসা থেকে বের হয়ে গেছে। যাওয়ার পর 11টা 40-এ আমাকে একবার ফোন দিছে। ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো। আমি তখন আমার 3 মাসের বাচ্চা, আমার তো সদ্য ডেলিভারি হয়েছে, এই জন্য আমার হাজবেন্ড আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিত। ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কেমন আছি বা শরীর কেমন। তো ওটা জিজ্ঞেস করলো, তারপরে বললো আমার মেয়ে কি করে। পরে আমি বললাম যে মেয়ে কান্নাকাটি করতেছে,
ও বাইরে। তারপর বললো তুমি টেনশন করিও না, আমি একটু পরে বাসায় আসবো। 11:40 আমার সঙ্গে কথা বলছে। তারপরে ফোনে আর আমার সঙ্গে যোগাযোগ হয়নি। তারপর আমার কেন জানি খুব টেনশন লাগতেছে, খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে। আমার বাচ্চা ধীরে ধীরে আরো বেশি কান্না করতেছে, মানে কান্না থামতেছে না। বাসার ভিতরে আমার থাকতে ভালো লাগতেছে না। আমি রাস্তায় গেলাম। রাস্তায় যখন বের হয়েছি, রাস্তাতে একটা লোক যাচ্ছে, উনি বলতেছে যে আজকে হচ্ছে রংপুরে আরাধনকে মন্দির থেকে টেনে বের করে জবাই করে ইয়াতে ওভারব্রিজে লটকে রাখছে, আর 2টা লাশ ওখানে আছে, তাদের ওয়ারিশ নাই। কিন্তু ওই কথাটা শোনার সাথে সাথে আমার কেন জানি কলিজার ভিতরে ধুক করে উঠলো। আমি তো জানি না যে আমার ওই 2টা লাশের ভিতরে আমার হাজবেন্ড ছিল। মানুষেরা এগুলো বলতেছে আর যাচ্ছে রাস্তা দিয়ে। তো আমার বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে, তো আমি আবার একবার বাসায় যাই, একবার বাইরে আসি, বাচ্চা কান্নাকাটি থামতেছে না। মাইক্রোফোনটা ঠিক করে দাও। তারপর সবাই বলতেছে যে মুন্না কই। আমাদের মনের ভিতরে তো ওরকম কিছু ছিল না যে এত মিউট হয়ে গেছে, শোনা যায় না। মাইক্রোফোনটা ঠিক করো। আপনি নিজেকে আনমিউট করুন, একটু জোরে বলুন। লাল দেখা যায় বলে যেতে পারবো না। তুমি কি পড়াশোনা করছো, কি পড়ছো তুমি? আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমার পড়াশোনা শেষ হয়নি এখনো, অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। কোথায়? আমি কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স করতেছি, জুলজি ডিপার্টমেন্টে। মাননীয় নেত্রী, আমার সন্তানের বাবা ডাক্তার, ওরা একবারে কেড়ে নিয়েছে সারা জীবনের জন্য। আমার মেয়েটা বাবা করে ডাকবে। তুমি পড়াশোনাটা চালাবা, শোনো, পড়াশোনাটা শেষ করবা, আর আমরা দেখি ব্যবস্থা করা যেতে পারে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তো নাই, আমাদের তো সবকিছু বাড়ি ঘর থেকে চলে সব লুটপাট করে আগুন টাগুন পুরাই সব শেষ করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্ট সব বন্ধ। তারপরে আমাদের লোকজন আছে এরকম যারা দেখবো তোমাদের জন্য কি করছে। ওরা তো মানে ওরা নিজেদের একটা লোকের জন্য যা করছে, কিন্তু ওরা সবার জন্য তো 1 পয়সা দিচ্ছে না। তুলে যদি তাকায়, তখন তো 3 মাস ছিল, তখন তো বাবা করে ডাকতে পারেনি। এখন তো সারা দিন রাত বাবা বাবা করে ডাকে। আমার তো কলিজা ফেটে যায়। আমি কি জবাব দিব, আমি কি উত্তর দেব? আমার মেয়েটা যখন এখন হাঁটা শিখবে, তোর তো জীবনে প্রথম পথ চলা তার বাবার হাত ধরে হওয়া উচিত ছিল, কিন্তু এখন তো সে এটা থেকে বঞ্চিত। পৃথিবীর কোনো কিছুতে আমি ওর ওই অভাবটা পূরণ করতে পারবো না। এখন ওর বাবাও আমি, মাও আমি। মাননীয় নেত্রী, আপনার কাছে শুধু আমার একটা চাওয়া, আপনি আমাদের ভরসার জায়গা, আমাদেরকে আপনার ছায়ায় রাখেন। আপনি আমাদের জন্য এমন কিছু চিন্তা ভাবনা করেন যাতে আমরা ভালোভাবে একটু বাঁচতে পারি। মাননীয় নেত্রী, এখন আমরা নিঃশ্বাস নিতেও আমাদের কষ্ট হয়, আমরা মরার মতো। বাবা মা কোথায়? বাবা মা কোথায়? আমার বাবা মা আছে, কিন্তু আমার বয়স, আমার এই 1971 সালেও আমার মা তার বাবাকে হারাইছে যুদ্ধের সময়। আমার আর 24-এ এসে আমার মেয়ে তার বাবাকে হারাইলো। আসলে আমাদের জানি না আল্লাহ আমাদের কপালে কি রেখেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করি আল্লাহ যেন সবার মঙ্গল করে। কিন্তু মাননীয় নেত্রী, আমার এখনের দিন তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি, চিন্তা করো না। মানে দেখি ইনশাল্লাহ। বাবা মা যখন আছে, মা আছে ওখানে? হ্যাঁ, আমার মা আছে, ঘুমাচ্ছে। আমার মেয়েটাকে হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আছে, ওনারা দূরে আছে, তো আমি আমাদের বাসায় আছি। মাননীয় নেত্রী, আমার কাছে থাকো।
কষ্ট লাগে যে আমার মেয়েটা যখন স্কুলে যাবে, করতে যাবে, মানুষের অন্যদের বাবাকে দেখবে, আমার মেয়েটা তার বাবাকে পাবে না, তখন তো বলবে যে মা আমার বাবা কোথায়। আমি কি উত্তর দিব, কি জবাব দিব, আমি এইটা ভেবে পাই না। মাননীয় নেত্রী, আপনি আমাদেরকে আপনার ছায়া থেকে বঞ্চিত করিয়েন না। আপনি একমাত্র ভরসার জায়গা, আপনি একমাত্র আস্থার জায়গা। আমি প্রথম থেকেই সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েও দোয়া করতে, যে আল্লাহ আমি যেন নেত্রীর সঙ্গে কথা বলতে পারি, একটাবার যোগাযোগ করতে পারি। দেশের যে অবস্থা ছিল, আসলে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। আমার এই সুযোগটা হয়েছে আপনার সঙ্গে যোগাযোগ করার, আমার কষ্ট দুর্দশার কথা বলার সুযোগ হয়েছে। মাননীয় নেত্রী, আপনি একটু আমার বাচ্চাটাকে একবার দেখেন। আমার বাচ্চাটার এত নিষ্পাপ, বাচ্চাটার কি দোষ? আমার বাচ্চাটা, একদম আমার এই মেয়েটার কি দোষ ছিল? ওর বাবাকে ছেড়ে দিল। আমার বাচ্চাটাকে একবারে ইতিম করে দিল। ওদের অনেকে কষ্ট ছিল না। তোমার একটা সিমু, আপনি আমাদের সাথেই থাকুন, আমাদের আরো কয়জন আছে ওনারা বলবেন, আপনি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ প্রিয় নেত্রী আপনাকে। এখন বলবেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহীদ খায়রুল ইসলামের সহধর্মিনী মৌসুমী আক্তার। মৌসুমী আক্তার, আপনি নিজেকে আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় নেত্রী, আপনি কেমন আছেন? আমি আছি, বলো তোমরা কেমন আছো? সেটা তুমি কেমন আছো বলো। আছি আমি আলহামদুলিল্লাহ, জানি ভালো তোমরা আছি। সব ভালো আছো। আমার হাজবেন্ড 4 আগস্ট ভাঙ্গা মসজিদের সামনে, ও সকাল 11টার দিকে বের হয়েছে। 12টা নাগাদ আমার খবর আসে যে তাকে মারা হয়েছে। আমি দৌড়ে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় দৌড়ে আমি যাই, গিয়ে দেখি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু রাস্তায় যাওয়ার পথে সে বারবার চিল্লাই বলছে যে আমাকে মেডিকেল নিয়ে যাও। তার বাঁচার আগ্রহ অনেক বেশি ছিল, সে মরতে চায়নি। তাকে যতক্ষণ না তার জীবন চলে গেছে ততক্ষণ তাকে কুপিয়ে একদম হত্যা করা হয়েছে। তার শেষ নিঃশ্বাস রাস্তায় ত্যাগ করছে। আমি যখন মেডিকেলে যাই, সেখানে গিয়ে শুনি যে তারা দেখতে আসছে যে আসলে সে মারা গেছে কিন্তু জীবিত আছে। তারপর আমি যখন তাকে ডাক্তাররা দেখে ইসিজি করে, বলে যে না, আমার একটা বাচ্চা আছে, 3 বছর পূর্ণ হয়েছে। সে সারাক্ষণ বাবার কথা বলে, আমি বাবা যাব, আমার বাবা পার্কে আছে, আমার বাবার কাছে নিয়ে যাও। তখন আসলে আমার একদম বুকটা ফেটে যায়, কি বলবো। এই বাচ্চাকে নিয়ে আমি এত কষ্ট করে আছি। এই যে আমার সেই বাচ্চা, ওই দেখি বাচ্চাটা, সালাম দাও। কেমন আছো তুমি? ম্যাডাম আছে, সালাম দাও। কি নাম? আর আমাকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আমার তো দেখতে পাচ্ছে না, সেজন্য চেনে না। আগামীতে দেখা দেবে। আচ্ছা, ভালো আছো? আমার এই বাবু সব আমি আসি, আমার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। আমি চাই আপনি আমার স্বামী সঠিক যারা মরছে তাদের বিচার করেন। আমি বিচার চাই, যে যথাযথ বিচার করেন আপনি। শোনো, আল্লাহ আমি আমাকে বাঁচাবে, ডিগ্রি একটা কমপ্লিট বিচার করছি। করবে। আমি তোমাকে বলি, তুমি কি পড়াশোনা করছো? কি দোয়া করি পড়াশোনা শেষ করছো? আপনি খুব ভালোভাবে তুমি পড়াশোনা থাকেন। শেষ করছো? আমি এই বছর BA to মাস্টার্স ভর্তি হতে চাইছি, কিন্তু আসলে সময় খারাপ,
হাজবেন্ড মারা যাওয়ার পরে নিজেকে ঠিক রাখতে পারিনি, আর পড়াশোনা মন মানসিকতা সেরকম নাই, এই জন্য আর ভর্তি হই নাই আমি। রাতে একটু সময় দিয়ে নাও, ভর্তি হবা, মাস্টার্সটা শেষ করো, মাস্টার্সটা শেষ করতে পারে ভালো চাকরি হবে ইনশাল্লাহ। জি আমি একদিন ব্যবস্থা অবশ্যই করবো। তুমি পড়াশোনা করো। জি, আপনি একটু আমাদের ছায়ার মধ্যে রাখেন, আপনি আমাদের কখনো ইয়ে করে না। দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনার সাথে কথা বলা, অবশ্যই আছে। আপনার কাছে পাওয়া যে আপনি কিছু একটা করবেন, যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়, নিজে কিছু করে খাইতে পারি। মৌসুমী আক্তার, আপনার শাশুড়ি আম্মা লাইলি বেগম আছেন আপনার পাশে? জি, আছে। ওনাকে একটু উনি কথা বলবেন বলছিলেন। শহীদের আম্মা লাইলি বেগম কথা বলবেন, বলুন। আমি বিজি খাবো, বিজি খাবো। আমার ছেলে হারিয়েছে, ছেলের কথা কি আর বলবো। আমার ছোট ছেলে এই সংসার হাল ধরেছিল, আমার ছোট ছেলেকে আমি একসাথে খাইছি, ওষুধপত্র চিকিৎসা মিলিয়ে সবকিছুই আমার ছেলে করছে। মা, সে ছেলে আমার 9 মাস থাকি নাই। আরে এই বয়সে সন্তান মারা যাওয়া চোখের সামনে, এর থেকে কষ্টের আর কি। আপনারা কি বলে ভাষা সান্ত্বনা দেবো আমি জানি না। আমি একটা পিছারের রোগী, স্ট্রোকের রোগী, ডায়াবেটিস, আমার কত অসুখ, তারপরে আমাকে এই যন্ত্রণা সহ্য করা লাগতেছে। মা, বনরূপা আছেন পাশে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম খুব সালাম। কষ্ট, শহীদের বোন রূপা। ছোট ভাই হারার বেদনা খুব কষ্টদায়ক, আগে বুঝি নাই, খুব কষ্ট করে মানুষ হয়েছি। 3টা ভাই হারাইছে আমি। আমার ছোট ভাইটা আমাকে 10 বছর ছিল। আপনি আমি আমাদের জন্য বুঝি আপনাদের কষ্ট। থাকিবেন, আমার মা, ওর বাচ্চাটা, আমরাও দোয়া করি আপনার জন্য। ও তো স্বেচ্ছাসেবক লীগ করতো। আপনি একটু ইয়ে করিয়েন আমাদের জীবনটা দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই আমি আছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এবার বলবেন কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শহীদ আলমগীর হোসেনের সহধর্মিণী ফারিসা আক্তার রুমা। ফারিসা আক্তার রুমা, আপনি নিজেকে আনমিউট করুন, কথা বলুন। আসসালামু আলাইকুম। মাননীয় নেত্রী, কেমন আছেন? আছি আমি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আমি জানি যে আমাদেরকে খুব ভালো অবস্থা। সেটাই আল্লাহ যেমন রাখছে সেটাই সবর করতে হবে, কোনো কাজ নেই। আমার হাজবেন্ড আলমগীর হোসেন 5 আগস্ট এশার নামাজ পড়ি বাড়ির সিঁড়ির মধ্যে বসা ছিল। ওরা নির্মম ভাবে ওর মাথা কুপে মাথা অনেক আঘাত করছে, 4টা আঘাত করছে, গাড়ে 2টা আঘাত, হাতে কোমরে নির্মম ভাবে পিটিয়ে তার গা পুরাটা শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। তখন আমরা বাড়িতে ছিলাম না, আমার বোনের জামাই মারা গেছে স্ট্রোক করি, আমি আমার বোনের বাড়িতে ছিলাম। তখন ওকে এভাবে মারার পরে ও এমন রক্তাক্ত, তার সারা শরীর
যতটুকু দূরাইছে মানে ও দূরাইতে অন্য বাড়ির যাই ফালাইছে। পুরাটা পথ বাড়ি রক্ত রঞ্জিত হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বাঁচতে পারলো না। যখন আমরা খবর পাইছি ওকে মারছে নির্মম ভাবে, এরপরে আমাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে ভাঙি ফেলছে, তখন আমরা তাড়াতাড়ি করে ওকে সেই নিয়ে সদর হাসপাতালে নিয়ে গেছি। ওখানে ওরা রাখে নেই, বলছে ওর এখানে চিকিৎসা হবে না, ওর মাথা অনেক আঘাত লাগছে, আমরা ঢাকা না চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য। তখন আমরা চিটাগাং মেডিকেল হাসপাতালে নিয়ে গেছি। ওখানে দীর্ঘ অনেক মাস ছিল। 6 ডিসেম্বর মারা গেছে। অনেক চেষ্টা করছি, অনেক টাকা খরচ করছি, কিন্তু ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। বলছে আমাকে বাঁচাও, আমাকে চিকিৎসা করো। ও ছেলে কি বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। শুধু রক্ত মাখা রক্তগুলো আমাদের শরীরে রাখা গেছে, আমরা কিছুই করতে পারলাম না। অনেক চেষ্টা করছি, বাঁচাতে পারলাম না। ওকে এমন ভাবে আঘাত করছে, ওর আঘাতের ফলে নাকি ইনফেকশন হয়ে গেছিল। এই জন্য ইনফেকশনের কারণে ওর মাথা অপারেশন করছি, তারপরে কিছু হয় নাই। আমরা এখন এমন অবস্থা, আমার এমন ভাবে নিশ্চয় আমার স্বামীকে হত্যা করছে। আমার ছোট মেয়ের পর তার বুঝছো, বড় মেয়ে 12 বছর, ছেলে ইন্টার শেষ করছে। এখন তো আমাদের যে পরিস্থিতি, যে অবস্থা, লেখাপড়া করাতে পারতেছি না। আমার বাবা মাও নেই, আমার কেউ না। আসলে আমি কলেজে যেতেও দেয় না তো, বাবা মা নাই? আমার বাবা মাও নাই, কেউ নাই। আমার এক দেবর ছিল, আলাউদ্দিন সবুজ, ও পালাতক। ও তো জীবন লিখের ছিল না, তা ছিল। ও নাই, কেউ নাই আমার পাশে, কেউ নাই। আমার শুধু বৃদ্ধ একটা শাশুড়ি আছে। আর আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমি এখন পর্যন্ত এগুলো ঠিক করতে পারিনি। আমার ছেলেটার কোনো ব্যবস্থা করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, নিঃস্ব অবস্থায় আছি। তুমি কি পড়তো? ছেলে কি পড়তো? তুমি কি পড়ো বাবা? আসসালামু আলাইকুম। কি পড়ো তুমি? আমি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এবার এইচএসসি শেষ করছি। ফেনীতে ফেনী সরকারি কলেজে অনার্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার পর এখনো কোনো ফলাফল আসেনি আমাদের। ও আচ্ছা, ফেনীতে না? জি, ফেনী সরকারি কলেজ যেটা, ওইটাতে। আর মেয়ে কি পড়ে, বড় মেয়ে? তোর নাম কি? ওর নাম নুসরাত জাহান। ছোট জনের নাম বলো। ওয়ালাইকুম আসসালাম। আর ছোট মেয়ে? আমি দেখতেছি তোমার আগে, আমরা দেখতে পাবো না, কিন্তু আমি তোমাদের দেখছি আগে। মাত্র প্লেতে ভর্তি করছি। আচ্ছা, পড়াশোনার জন্য করবে, দেখি আমরা কি করতে পারি, ব্যবস্থা করবো। এখন পড়াশোনা না, আমার ছেলেটা তো এখন লাইন ফাইন দরকার। আমার তো ফ্যামিলিতে আর কেউ নাই, যে আমার বাবা মাও নাই, আমার কেউ নাই, নিঃস্ব অবস্থায় পুরে নিঃস্ব। আমার স্বামীকে তো হত্যা করে ওরা আমাকে পুরো নিশ্চয় করে ফেলছে। আমার স্বামী এত ভালোবাসতো মেয়ে ছেলে মেয়েগুলাকে বলার বাহিরে। জি রম্পা, এত নিষ্ঠুর। আমার ছোট মেয়ে প্রতিদিন রাত্রে বলে, আম্মু ওর বাবাকে কল দেওয়ার জন্য ভিডিও কল দেন, ওর বাবার সাথেও কথা বলবে। প্রতিদিন বলে, ও প্রতিদিন ওর বাবার বুকের বসে ঘুমাইতো, ওর বাবারও ঘুম পাড়াইতো। সবসময় কান্না করে, বলে আম্মু কল দাও, আমি ভিডিও কলে কথা বলবো, আমি ভিডিও কলে কথা বলবো। ওর বাবাকে ওর দেখতে ইচ্ছা করে, ওর খুব খারাপ লাগতেছে। প্রতিদিন সবাই কান্নাকাটি। কালকে রাত্রে বড় মেয়েটা কান্না করতে করতে একবার অস্থির হয়ে গেছে। আমি তো ওদেরকে কিভাবে সান্ত্বনা দিব, আমি নিজে তো ঠিক থাকতে পারি না। আসলে কিভাবে যে হত্যা করলো জীবনে কল্পনা করতে পারি না। আসলে তো কোনো অপরাধ ছিল না,
ও শুধু আমলি সাপোর্টিং করতো, ওর ভাই নেতা ছিল, এটাই ও দোষ ছিল, ফরজ ছিল। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে, মসজিদ থেকে আসার পরে 5 মিনিট পরে ওকে হামলা করলো, এমন নির্মম ভাবে হত্যা করলো, এমন নির্মম ভাবে কোপাইলো। মানুষ কিভাবে মারতে পারে না, কল্পনার বাহিরে। রোমাপা, ওই ফিরোজা বেগম, ওই মা, উনি কি আছেন পাশে আপনার? উনি বলছিলেন একটু বলবেন। আছে। জি, ওনাকে একটু দেন। মা ফিরোজা বেগম, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মারা বেলা থেকে যে থাকি মা, আমি তো নাতির ঘর লইয়া বিয়া করে আছি। আমার ভাই মারা গেছে, আমার ছেলে মারা গেছে। যখন ছেলে খুব দিছে কারো দেখছে মা, বড়দের দেখছে, মাঠে বসে আসছিলাম না। এটা মাছ বোনাস কি কষ্ট? মাঠের উপর মাছ যন্ত্রণা যখন ছেলে দেখছে, তখন তো মায়ের জবাব দিতে পারছি না। এখন আমি না জানি চুলোয় কই যাইব, কোথায় থাকি। আমি এত বৃদ্ধ হয়ে গেছি মা, আমার তো ডেলি ওষুধ লাগে, ওষুধ খাইতে হয়, আমার ওষুধের টাকা পেয়ে দিব। ছোট ছেলে সবুজ আছে, সত্যি হয়েছে, কোনো দেখা হয় না। কই লুঙ্গানি চলছে, কোন জায়গা চলছে, পাইছি না। এখন আমি তো শৈবার মতো কালাসি নিয়ে নাইনাত গুলো আমি কাঠে যাই, কই যাই, কিভাবে নাইনাত করে আমি ডোবার তলে রাখি। আমি তো কোনো ভাষা পাই না, কোনো কথা মিলবে আরে মা, আমার কাছে কিচ্ছুই নাই, আমার স্বামীও নাই। মানে আমার ওই রাতে রাত্রিদের আপনি আপনারা দেখেন, আমার সব দেখে আমরা আছি, আমি আছি যখন, বেঁচে যখন আজকে কিছু করব, আর এই হত্যার প্রতিশোধ দেব, এদের বিচারও করব আমি চাই আমার ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সেই তৌফিক আমাকে দেয়, সেই তৌফিক যেন আমাকে দেয়, সেটা দোয়া করেন। দোয়া করি আপনারা যেন আল্লাহ তাআলা নেক ওকে, ঘরে ঘরে খাই না। মা, আপনারা আমাদের সাথেই থাকেন। এবার বলবেন, রাজবাড়ী জেলার রাজবাড়ী পৌরসভার 3 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদ সৈয়দ তানভীর এর মা শাহিদা আক্তার পপি। মা, আপনি বলুন। শাহিদা আক্তার পপি, একটু লাউড, একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম। শাহিদা আক্তার পপি, আপনি একটু জোরে। কেমন আছো? আসসালামু আলাইকুম। ঠিক আছে, বলুক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আছি, তুমি কি অবস্থা? আমি আছি আলহামদুলিল্লাহ। এক সন্তান হারা মা যে মতো থাকার, আছি আলহামদুলিল্লাহ। তবু বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার মধ্যে আসলে আপনার সঙ্গে কথা বলে নিজের ধন্য মনে করছি, যে ইচ্ছা ছিল যে হয়তো কোনো এক সময় আপনারা হয়তো আমার খোঁজ নিবেন বা আমাদের পরিবারের খোঁজ খবর হয়তো জানতে পারবেন। এটা আমার ভাবনা ছিল আমার মনে, যে হয়তো বা আমি একদিন না একদিন আপনার সঙ্গে কথা বা যে আলোচনা করতে পারবো। তো আজ যাই হোক, সেটা যতটুকু মানে পাচ্ছি, এর জন্য আমি ধন্য। তো কি বলবো এখন, আমি আছি, আমি সবার চেষ্টা করছি সবার খোঁজ নিতে। এখন আপনারা তো সবাই দেখছেন, আমার ছেলেটা মানে 19 বছরের ছেলে, আমার তানভীর সবে মাত্র 19 বছর বয়স। ও তো তেমন কোনো অন্যায় অপরাধ কোনোটাই ও করে নাই। ও ওরে যেভাবে মারা হয়েছে, ও এভাবে আসলে এভাবে ওর পাওনা ছিল না। ওর 5 তারিখে যখন 5ই আগস্টে যখন ওই ঘটনা ঘটে, তখনই কিছু কিছু ছেলেরা ওর খোঁজাখুঁজি করতেছিল, বলতেছিল যে আগে তানভীরকে ধরো, আমাদের এলাকারই তারা। তো আমার ভাই এই কথাটা তখন ওর কানে যায়, যাওয়ার পরে ও আমারে বললো, যে ফোন দিল, আপা তুই কোথায়? তা আমি বললাম হ্যাঁ আমি এখানে আছি, বল। তো বলছে আপা তানভীর কোথায়?
তাহলে কেন? বলছে ওরা হচ্ছে তানভীরের এইখানে, বলতেছে তানভীরকে পারলে আগে তানভীরকে মারবো। তো আমি এই কথা শুনে আমার ছেলের আমি তখনই ফোন করে বলে, আব্বা তুই কোথায় আছিস? বলছে কেন আম্মু? বলছে আব্বু ওরা নাকি বলা বলি করতেছে, তোরে নাকি ওরা মারবে, তুই তাড়াতাড়ি আমার মানে বাড়িতে চলে আস। তখন ও বললো যে আম্মু আমি আসতেছি, কিন্তু কারা বলছে? আমি বললাম ওরা বলছে, তুমি বাড়িতে চলে আসো। পরে ও বাড়িতে চলে আসলো। চলে আসার পরে ওর প্রতি একটু চাপ আসছিল, তো আমরা ওর বাড়ি থেকে আর বের হতে দেই নেই, যে আব্বা তুমি বাড়ি থেকে যাও না, তুমি ঘরেই থাকো। তো আসলে আমার এমন পরিস্থিতি, আমরা তো মানে আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছল না, ওরে যে আমি বাইরে পাঠাবো, বাইরে রাখবো, সেটাও আমি পারি না। কিন্তু আমার বারবার বলছিল যে আম্মু আমি যদি একটু বাইরে যা থাকতে পারি, হয়তো আমার কিছু হবে না, আমার উপর রিস্ক আছে কিন্তু আম্মু। তারপরে ওরে আমি ঘরেই যতটা চেষ্টা করছি ঘরেই রাখছিলাম। তো এদিকে সবার কাছ থেকে আমি একটু তথ্য নিছিলাম, তো বললো না ওর কিছু হবে না। ও বলছিল যে আম্মু আমি তো আসলে তেমন কোনো অন্যায় করি নাই, আমি কারো ক্ষতি করি নাই কোনোদিনও, সবাই জানে যে আমি কারো ক্ষতি করি নাই। আর ও আসলে অনেক ভালো ছিল, যে কোনো মানুষ বিপদে পড়লেও পাশে গিয়ে দাঁড়াইছে। ওর বয়স অল্প, ওর 19 বছর বয়স, ঠিক আছে, ও কোনোদিনও কারো কোনো ক্ষতি করতো না, যার বিপদ দেখতো পাশে যা দাঁড়াইতো। ওর অপরাধ ছিল এটাই বেশি, ও মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে। তো 12 নভেম্বরে যেদিনকে ওর মারা হয়, ঠিক রাত 8টার দিকে ওই ঘর থেকে একটু বের হয়েছে, আমার পাশে অল্প একটু দূরে, অল্প একটু 10-15 মিনিটের মধ্যে। মানে ওরা যে করে আছে আমরা জানতাম না যে ওরা এইভাবে আছে, যে কখন বের হবে আর আমরা এটা করবো। ও মানে বের হওয়া মাত্রই 10 মিনিটের মধ্যে। এখন দেখি যে মানে হইচই করে সবাই আসতেছে আমার কাছে, যে আমার ডাকতেছে যে শাহিদা তুমি কোথায়, তাড়াতাড়ি বের হও। তানভীরকে কোবানো হয়েছে, ওর নারী বলি বের করে বেরোছে, ওর নারী বলি বেড়ে গেছে। ওরে অনেকগুলা কোবানো হয়েছিল, যার সামনে পিছনে 8-9টা কোপ দিয়া অনেকগুলা কোপ দিছে। কোবানোর পরে ওইখান থেকে ওরে কেউ ধরার সাহস পায় না, কেউ ধরে নাই, ওরা মারে ওইভাবে চলে গেছে। ওইখান থেকে ওপর হয়ে রাস্তার উপর পড়ে আসছে, যে মানে আমারে বাচ্চা। পরে ওর সাথে এমনি আশেপাশে যে একটা ছেলে ছিল, ওদের বলতেছে তোরা আমার বাচ্চা, আমারে বাচ্চা, আমি বাঁচতে চাই, আমি আমার মায়ের একটু সন্তান, আমারে তোরা বাচ্চা, আমার মায়ের একটা সন্তান, আমার মা আমার তোরা বাঁচবে না, আমার মায়ের দেখার মতো কেউ নেই, মানে তোরা বাঁচতে, আমি বাঁচতে চাই। পরে ওরা ধরে ওইখান থেকে একটা হোন্ডায় করে রিক্সা হাসপাতালে নিয়ে যায়। আমি এখান থেকে শুনে আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা এখান থেকে দেখি যে অ্যাম্বুলেন্সে করে ওরে আমরা নিয়ে যাচ্ছিলাম পড়েছি। ও খুব চটফট করতেছিল, শুধু বুড়ি গুলো বের হয়ে আসতেছিল, ওর বুড়ি গুলো এইভাবে পেটের মধ্যে ছেলে দিচ্ছে, আর ওর পিছনের যে কোপ গুলা সব রক্তে ভেসে যাচ্ছে। ওগুলো দেখে আমি, আমার ভাই, আমার ভাস্তারা যারা ছিল, আমরা কয়েকজন ছিলাম, আমরা সবাই ওটা দেখে খুব কান্নাকাটি করতেছিলাম। আর ও শুধু বলতেছিল আমি বাঁচবো না আম্মু, আমারে বাঁচাও, আম্মু আমারে বাঁচাও। আমি আমার ছেলে কিছু করতে পারি নাই, আমি মা হয়ে সাথে থেকে কিছু করতে পারি নাই। আমার ভাই আমার ভাই অসুস্থ হয়ে পড়ে গেছে ওইখানে গাড়ির মধ্যে। আমরা সবাই কান্নাকাটি করতেছিলাম। ও একটু পানি চাইছে, ওরে ওইখান থেকে একটু পানি দেওয়া হয়েছে, ও পানি খাই, ও শুধু কালিমা পড়তেছিল। ও
ও কালেমা পড়তে পড়তে একসময় গাড়ির মধ্যে ও একদম চুপ হয়ে যায়, আমরা বুঝতে পারি নাই যে আমার পেটে আর নাই, আমার বেটা আমার ছেড়ে চলে গেছে। আমরা তখন কিছুই বুঝতে পারি নাই। ওর এত এত রক্ত গেছে যে ওর 8-9টা অব্দি আছে, ওর কিছুই রাখছিল না পেটে। পেটে একদম এইখান থেকে ও 2 পাশে একদম গুঁড়িগুলো বের হয়ে গেছে, পিছনে যে কোপ গুলা দিচ্ছে গর্ত হয়ে গেছিল আধা। আমার ভাই ওটা দেখে ও হচ্ছে ও আমার সবগুলি কোপায় কোপায় মারে। হ্যাঁ কোপাই কোপাই মারছে। কথা আর মানে এত নিষ্ঠুর এরা। মারছে আর বলছে কি যে খোদা কেটে যাবে। ম্যাডাম মারছে আর বলছে যে গরু জবাই দিলাম, গরু জবাই করে দিলাম, আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা বলছে আমাদের কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু করতে পারবে না। এই কথা হবে আল্লাহ বাঁচা রাখতে, আমাকে যে হবে একটা ছাড়বো না। ওই পাশে একটা দোকানে ওরা হাত ধুইছে, রক্ত মাখা হাত ধুইছে, আর চাকু দিয়ে বলছি যে এই হাত দিয়ে মায়ের আসলাম তানভীরকে গরু গরু জবাই করার মতো, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, এইভাবে কথাগুলা বলছে। ম্যাডাম আমার আমার মা আমার ভাই, আমি ওদের কাছেই থাকি। আমার মা ভাই আজকে ওর জন্য মানে আমার মা তো ভাই তো একদম মানে পাগল। আমার ভাই রঙের কাজ করে দিন মজুরি, আজকে আমাদের সংসারে হাল ধরার মতো কেউ নেই। আমার আমার তানভীর আমার বলতাম তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আছি, আমি তোমার তোমার কষ্ট আমি দূর করব, তোমার যা করণীয় তা। আমার তো একটু জায়গা নেই, একটু ঘর বাড়ি নেই, আমি ভাড়া থাকি। আমি ভাড়া থাকি, আমার মা ভাই থাকে পৌরসভার জায়গায়। আমার ছেলে বলছে আম্মু তুমি চিন্তা করো না, ও এবার এইচএসসি ক্যান্ডিডেট ছিল, এবার পরীক্ষা দিত। আমি অনেক কষ্ট করে বললে করাইতাম, অনেক কষ্ট করে এতদূর নিয়ে আসছিলাম। আমার তো হাজারের মধ্যে একটা ছেলে, ও যেখানে যাইতো আমার মিনিটে মিনিটে ফোন দিত, আম্মু তুমি টেনশন করো না আমি আসছি, আম্মু তুমি টেনশন করো না আমার জন্য। আমার একটা মাত্র ছেলে ছিল, ও তো আমার প্রথম সন্তান। আর আমার একটা মেয়ে, ওর 9 ক্লাস, ওর বয়স 9 ক্লাস, ক্লাস 3-তে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার তো এখন পাশে আমার কেউ নেই। আমার এই ভাইটা শুধু, ও হচ্ছে রঙের কাজ করে, বললাম তো দিন মজুরি কাজ, আমাদের সংসারে হাল ধরার মতো আর কিছু নেই। আমার 6 মাসের ঘর ভাড়া বাকি পড়ে গেছে, আমি ঘর ভাড়াও দিতে পারতেছি না, আমার মেয়ে প্রাইভেট পড়াইতে পারতেছি না, ওরে আমি প্রাইভেট দিছি, 3 মাসের বেতন বাকি আছে। আমি ওর মানে আমাদের খুব কষ্ট হচ্ছে এখন। আমার তো আর পাশে আর কেউ নেই আমার দেখার মতো। আমার এই আমি ভাইটা বুঝতে পারি সে কষ্ট, আমি বুঝি। তাও আল্লাহ যদি ওষুধ দেয় নিশ্চয়ই ব্যবস্থা নেব, সেই দিয়ে কিছু ব্যবস্থা করবো, চিন্তা করলাম। বেঁচে যখন গেছে এটা হবে। তো আজ আমরা এখানেই ইতি টানি। মৃত্যুঞ্জয়ী নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা নেত্রী। বাংলাদেশকে সুন্দরভাবে চালাচ্ছিলেন, কিন্তু এই নিষ্ঠুরতা এভাবে আসবে কখনো ভাবতে পারিনি। আজকে পরিবার কি বিপদে পড়ে গেছে, কত আকুল পাথরে পড়ে গেছে। আর চোখের সামনে এভাবে মানে কুপিয়ে কুপিয়ে হট করে মারা, চরম নিষ্ঠুরতা। আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো এভাবে কোনোদিন মানুষকে মারিনি বা এই ধরনের কোনো অত্যাচার কথা চিন্তাও করতে পারিনি। এমনকি যারা আমাদের উপর অত্যাচার করছে তাদের কোনো রিভেঞ্জ আমরা নেইনি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই সুদখোর খুনি
এভাবে কত মায়ের খালি করলো, কত বোনকে বিধবা করলো, কত ছোট বাচ্চাদের বাপমারা করলো। এই বিচারই ইনশাল্লাহ একদিন হবে। আর দায় মুক্তি দিয়ে এটা পার পাবে না। নেটটা আবার এ করে দিচ্ছে। হুম, আসে নাই। জি, হ্যাঁ এখন আছে। হ্যাঁ, দায় মুক্তি দিয়ে আর কোনো পার পাবে না, ইনশাল্লাহ বিচার আমরা করবোই। আর আল্লাহ যখন বাঁচা রাখছে সেটা হবে। কারণ আমি তো আপনজন হারা, আমি ছজন হারিয়েছি, আমি তো বুঝি এদের কষ্ট। বউ আমার তিনটা ভাই, আমার মা বাবা ভাই বউ সবই তো হারালাম, একমাত্র চাচাকেও হত্যা করলো। কিন্তু সেই বিচার কিন্তু করছি। হ্যাঁ সময় লাগছে, আমার 35 বছর লেগেছে। এবারে আগে আমার ছোট বোন হত্যার পরিকল্পনা করেছিল এই ইউনূস ক্ষমতা আসার জন্য। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, সেই জন্য আল্লাহ বারবার আমাকে বাঁচায়। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচালো। একটু না বাঁচালে আমি আমার বাবা মার হত্যা বিচার করতে পারতাম না। দিন- এক মানুষের ক্ষমতার লোভ একটা দেশকে কিভাবে ধ্বংস করে সেটা একটা দুঃখজনক। আমি ওইটুকুই বলবো যে সবাই ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন, যে এই দুঃশাসন শেষ হয়, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়। সবাই ভালো থাকেন। আর যারা এই যে কষ্টীদের কিভাবে সাহায্য করা যায় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। আমাদের প্রত্যেকে আছে, যারা সাহায্য করতে পারে তারা সাহায্যের হাত বাড়াবেন, সেটা জামালউদ্দিন নেত্রী, আপনাকে শোনা যাচ্ছে না? আপনি আসেন। হ্যাঁ আমি আসছি, শোনা যাচ্ছে না? ইনশাল্লাহ একদিন বিচার হবে।